প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। জুনের মধ্যেই হবে বিসিবি নির্বাচন, অংশ নেবেন তামিম। পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই বোর্ড প্রধানের। দেশের ক্রিকেটে আর কখনো কি দেখা যাবে সাকিবকে, প্রশ্নের উত্তর দিলেন তামিম। কথা বলেছেন মাশরাফিকে নিয়েও। হামজাদের সম্ভাব্য হেড কোচ হিসেবে রোজারিও মিকেলকে নিয়ে আলোচনা তুঙ্গে। কেন নেইমারের গ্রুপ বাংলাদেশের জন্য পারফেক্ট? বিদায় বেলায় তৃপ্ত মামুনুল, আছে সাফ না জেতার আক্ষেপ। শুক্রবার খেলবেন ক্যারিয়ারের শেষ ম্যাচ। চলতি মৌসুম শেষে লেস্টার থেকে কাটা পড়ছে হামজার নাম। বাংলাদেশি মিডফিল্ডারের নতুন ঠিকানা হতে পারে শেফিল্ড। জুনের মধ্যেই হবে বিসিবি নির্বাচন, চূড়ান্ত সিদ্ধান্ত ৩ মের বোর্ড সভায়। নির্বাচনে অংশ নিলেও আপাতত পদত্যাগের কোনো পরিকল্পনা নেই জানিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। শেরেবাংলা স্টেডিয়ামের অবকাঠামোগত পরিবর্তনেরও পরিকল্পনা তার। পূর্ব পাশের গ্যালারিতে বসবে শেড, বিদ্যুতের ঘাটতি কমাতে বসাতে চান সোলার প্যানেল। জানান, চলতি মৌসুম থেকেই কাউন্টি ক্রিকেটের আদলে হবে এনসিএল। ৭ এপ্রিল বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ার পর এ নিয়ে তৃতীয়বারের মতো প্রেস মিটে তামিম ইকবাল। এমন একটা দিন যেদিন অ্যাডহক কমিটি গঠনের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে হয়েছে রিট। মিনিট ৩০-এর বেশি সময় ধরে চলা সংবাদ সম্মেলনের পুরোটা তামিম জানিয়েছেন নিজের ভাবনা। ৩ মাসের বাধ্যবাধকতা থাকলেও জুনের মধ্যেই নির্বাচন দিতে চায় তার কমিটি, যেখানের জটিলতাগুলো জানার তামিম ইকবালের। গুঞ্জনকে উড়িয়ে দিয়ে জানান, নির্বাচনে অংশ নিলেও আপাতত নেই পদত্যাগের ভাবনা। চূড়ান্ত সিদ্ধান্ত রোববারের সভাতেই। ৩ তারিখে একটা বোর্ড মিটিং করে ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেওয়া। সো যদি ইলেকশনের প্রসেস স্টার্ট হয়ে যায়, নর্মালি ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে ইলেকশন হয়ে যায়। সো হুইচ ইজ অ্যাট লিস্ট 2-3 উইকস বিফোর আমাদের ডেডলাইন। ঠিক আছে। সেকেন্ডলি, যেটা ডিজাইনের কথা বলেছেন, এরকম কোনো কথা আমরা চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে তো এরকম কোনো কথাই চিন্তা করি না। ডে ওয়ানে আমি বলেছি যে আমি ইলেকশন করব, প্রেসিডেন্টের ইলেকশন আমি অবশ্যই পার্টিসিপেট করব। আই উইল ফলো দ্য কনস্টিটিউশন, অ্যান্ড কনস্টিটিউশনে যে জিনিসটা উল্লেখ করা আছে, যে জিনিসগুলো আমাকে অ্যালাউ করে, আমি ওইভাবেই করে আগাবো। তবে ভবিষ্যতে তামিম দায়িত্বে থাকুন কিংবা নাই থাকুন, যে কটা দিন পান রেখে যেতে চান নিজের ছাপ। হোম অফ ক্রিকেট নিয়েও বিস্তর পরিকল্পনা তার। মাঠে আসা দর্শকদের স্বস্তি দিতে পূর্ব পাশের গ্যালারিতে বসানো হচ্ছে শেড, বসবে সোলার প্যানেলও। আমাদের যারা দর্শক, যারা ইজ আ ম্যাসিভ স্টেক হোল্ডার অফ ক্রিকেট, ওনাদের কমফর্ট আর সব কিছুর দিকে চিন্তা করে এই জিনিসটা আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ প্রসেস সব কিছু যদি ঠিক থাকে শুরু করে দিব। আমরা পুরা স্টেডিয়ামের প্রত্যেকটা ছাদে আমরা সোলার সিস্টেমটা করে দিব। এটা এনভায়রনমেন্টের জন্য ভালো, এনার্জি সেভ করবে, প্লাস আমাদের প্রত্যেকটা জিনিস একটু ক্যালকুলেট করে দেখতে হবে যে এটা আসলে ইনভেস্টমেন্টটা, ইনভেস্টমেন্টের রিটার্নটা কী। এটা যদি সব কিছু ম্যাচ করে, যেহেতু আমাদের মাননীয় মন্ত্রী আমিনুল ভাই বলেছেন যে এই সোলার সিস্টেমটা আসলে এনভায়রনমেন্টের জন্য ভালো হয়, আপনারা দেখতে পারবেন সিমিলার এরকম ধরনের হইতে পারে, বাট ইট ইজ আ ভেরি ভেরি ইনিশিয়াল স্টেজ। আমি আবারও বলি, জাস্ট মাত্র এটা রেকি করাটা শুরু হয়েছে। এর আগে যারাই বোর্ডের দায়িত্বে এসেছেন দিয়েছেন কথার ফুলঝুরি। তবে তামিম হতে চান ব্যতিক্রম। কাউন্টি ক্রিকেটের আদলে 2 ফরম্যাটেই করতে চান এনসিএল, যা আবার হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। বরিশাল, খুলনার মানুষজন ডিজার্ভ করে তারা তাদের সুপারস্টার্সগুলোকে খেলতে দেখতে। দিস ইজ হাউ ইউ স্টার্ট প্রমোটিং ইউর গেমস। যারা ন্যাশনাল টিমে খেলে, তারা বিপিএল খেলে, তারাই বিসিএল খেলে, তারাই এনসিএল খেলে, তারাই এনসিএল T20 খেলে। সো একটা সেগমেন্ট অফ দ্য প্লেয়ার্স আর গেটিং 5, 6, 7 টুর্নামেন্টস টু প্লে। বাট হোয়াট অ্যাবাউট যারা 3rd ডিভিশন খেলে, যারা 2nd ডিভিশন খেলে, যারা 1st ডিভিশন খেলে? আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, আর ইনশাল্লাহ যদি সব ঠিক থাকে এই সিজন থেকে আমরা শুরু করব। খুব সিম্পল ওয়েতে বলি, আপনারা সবাই কাউন্টি ক্রিকেটের ব্যাপারে জানেন। কাউন্টি ক্রিকেটে 1st 11, 2nd 11 থাকে। ফর এক্সাম্পল, মিডলসেক্স 1st 11, মিডলসেক্স 2nd 11। এখন থেকে
এই এনসিএল যখন শুরু হবে, চিটাগং উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। ঢাকা উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। এভাবে করে প্রত্যেকটা টিমের ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকবে। বোর্ডের সিন্ডিকেট রুখতে একাট্টা হয়ে সবার সঙ্গে কাজ করতে চান তামিম ইকবাল খান। রিজিওনাল ক্রিকেট বাস্তবায়নেও দিলেন প্রতিশ্রুতি। এখানে কোনো সিন্ডিকেট থাকতে পারে না। আমার একটা বড় সুবিধা হলো আমার কোনো লোক নাই বিসিবিতে। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। বোর্ড বদলায়, সভাপতি বদলায়, তবে যেই প্রশ্নটা গেল 1.5 বছরে বদলায়নি তা হলো দেশের ক্রিকেটে আর কি কখনো দেখা যাবে সাকিব আল হাসানকে? এবার সেই প্রশ্নের উত্তর দিলেন বর্তমান সভাপতি তামিম ইকবাল। তবে কেবল সাকিবকে নিয়েই নয়, তামিম কথা বলেছেন সাবেক 2 অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় আর মাশরাফি বিন মুর্তজাকে নিয়েও। সাকিব আল হাসান না থেকেও দেশের ক্রিকেটে জড়িয়ে আছেন ওতপ্রোতভাবে। তবে কবে ফিরবেন বাংলাদেশ ক্রিকেটে? আদৌ ফিরবেন কি? বোর্ড বদলায়, সভাপতি বদলায়, তবে চিরচেনা প্রশ্নটা আর বদলায় না। সাকিবকে নিয়ে বিসিবির ভাবনা কি? বৃহস্পতিবার প্রথমবারের মতো মিরপুরের প্রেস কনফারেন্সে বর্তমান সভাপতি তামিম ইকবালও কথা বললেন সাকিব আল হাসানকে নিয়ে। তবে কেবলমাত্র সাকিবকে নিয়েই নয়, তামিম কথা বলেছেন আরও 2 সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় আর মাশরাফি বিন মুর্তজাকে নিয়েও। আমাদের 3 জন ক্রিকেটার, 3 জন এক্স ক্যাপ্টেন, মাশরাফি, মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের সিচুয়েশনে আছেন। তো ইট ইজ নট রাইট ফর মি টু সিট হেয়ার অ্যান্ড টক অ্যাবাউট অনলি ওয়ান পার্টিকুলার ক্রিকেটার। আমার কাছে মনে হয় যে আমরা যখন প্রশ্ন করব, আপনারাও যখন প্রশ্ন করবেন, প্লিজ মেক শিওর দ্যাট ইউ আর মেনশনিং দ্য আদার 2 এক্স ক্যাপ্টেন অলসো। 5 আগস্টের পট পরিবর্তনের পর আগের কমিটিগুলো বহুবার সাকিবকে জাতীয় দলে ফেরানোর ব্যাপারে কথা বলেছে, যদিও তাকে বলি মুখে মুখে। বর্তমান সভাপতি সাফ জানিয়ে দিলেন, টাইগার অলরাউন্ডার যদি নিজের সমস্যা মিটিয়ে দেশে ফিরতে পারেন, তাকে স্বাগত জানাবে দেশের ক্রিকেট বোর্ড। আমাদের তরফ থেকে ক্রিকেটিং এনি সুযোগ সুবিধা বা যে কোনো কিছু আমরা তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করব। যে জিনিসগুলা যে লফুলি যে জিনিসগুলো আছে, আপনি আমাদের মিনিস্টার সাহেবও বলেছেন, উনিও বলেছেন যে ওনার এটার প্রতি আমরা নমনীয় হব, ওনার তরফ থেকে বলেছেন। অ্যাজ ক্রিকেট বোর্ড আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেসব জিনিসে আমরা হেল্প করতে পারি, উইল অলওয়েজ দেয়ার, উইল ওয়েলকাম দেম উইথ ওপেন আর্ম, যদি ওনাদের ওই সমস্যাগুলো ওনারা সমাধান করে আসেন। দায়িত্বে এসেই কদিন আগেই তামিম ক্যাপ্টেন্স কার্ড বিতরণ করেছেন। তখনই জানিয়েছিলেন তার কাছে দুর্জয়, মাশরাফি, সাকিবদের কদরও বাকি সব অধিনায়কের মতোই। এবার আরও একবার জানিয়ে রাখলেন, সাবেক 3 অধিনায়ক নিয়েই তার বোর্ড ইতিবাচক মনোভাব রাখে, বিশেষ করে সাকিবকে আবারও জাতীয় দলে ফেরানোর ব্যাপারে। তানজিম ঐশী, স্টার নিউজ। বাংলাদেশের জাতীয় দলের কোচ হতে আসলে কেন রোজারিও মিকেল তুঙ্গে আছে? কেন নেইমারের কোচ আসলে বাংলাদেশের জাতীয় দলের কোচ হওয়ার জন্য পারফেক্ট? মিকেলের কোচিং ক্যারিয়ার বলছে তিনি আসলে চ্যালেঞ্জ নিতে একটু পছন্দই করেন। বছর 6 আগে তিনি অ্যাপ্লাই করেছিলেন ইন্ডিয়ার জাতীয় দলের কোচ হতেও। রহমান পেয়ারের রিপোর্টে থাকছে বিস্তারিত। একজন ব্রাজিলিয়ান কোচ যিনি ব্রাজিলকে অলিম্পিক গোল্ড জিতিয়েছেন, ভারতের কোচ হতে চেয়েছিলেন এবং এখন নিজে থেকেই সিভি পাঠিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। প্রশ্ন হলো, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি ভাবছে রোজারিও মিকেলের ব্যাপারে? রোজারিও মিকেল জন্ম 1969 সালে ব্রাজিলে। মাত্র 23 বছর বয়সে খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ। অনেকে এখানেই থেমে যেত, কিন্তু মিকেল হাতে তুলে নিলেন হুইসেল। 1999 সাল থেকে শুরু করলেন কোচিং, নিজের প্রথম ক্লাব পর্তুগেজার যুব দল নিয়ে। তারপর টানা 16 বছর শুধুই যুব ফুটবল। 20 আগস্ট 2016 মারাকানা স্টেডিয়াম, ব্রাজিল বনাম জার্মানি অলিম্পিক ফুটবলের ফাইনাল। দর্শক নিঃশ্বাস বন্ধ করে বসে আছেন, কারণ ব্রাজিল সব ট্রফি জিতেছে, বিশ্বকাপ 5 বার, কিন্তু অলিম্পিক গোল্ড ছিল না। পেনাল্টি শুটআউটে নেইমার বল রাখলেন স্পটে, পুরো দেশ থেমে গেল। দৌড়ালেন, কিক করলেন, গোল। মারাকানা বিস্ফোরিত হলো। রোজারিও মিকেলের কোচিং ক্যারিয়ারের সেরা অর্জন। মিকেলের ফুটবল কৌশল 4 স্তম্ভ। কম্প্যাক্ট ব্লক, প্রতিপক্ষকে মাঝ মাঠে স্পেস দেয়া হয় না। 4-4-2 বা 4-2-3-1 ব্লকে রক্ষণ শক্ত রাখা। গোল না খেয়ে হারার সুযোগ নেই।
দ্রুত কাউন্টার, প্রতিপক্ষ বল হারালে সর্বোচ্চ 3 পাসে গোলের সামনে চলে যাও, গতি হাতিয়ার, বল দখলে নাও। সেট পিস মাস্টারি, কর্নার, ফ্রি কিক, থ্রো ইন, সব পরিস্থিতিতে নির্দিষ্ট রুটিন। দুর্বল দলের জন্য সেট পিসই সুযোগের দরজা। মানসিক দৃঢ়তা, খেলোয়াড়দের বিশ্বাস করানো তুমি ইউরোপের বড় ক্লাবে খেলার যোগ্য। মিশরের খেলোয়াড়রাই বলেছেন এটা। মিকেলের কৌশল কেন বাংলাদেশ জাতীয় ফুটবলের জন্য পারফেক্ট হতে পারে, কারণ বাংলাদেশ নিকট ভবিষ্যতে তিকি টাকা খেলার দল হবে না, অন্তত এই দশকে না। কিন্তু কাউন্টার অ্যাটাকের জন্য দরকার শুধু গতি, শৃঙ্খলা আর সঠিক পজিশনিং। সেটা শেখানো সম্ভব, আর মিকেল ঠিক এটাই শেখান। মিকেল ভারতে যেতে চেয়েছিলেন, কেন গেলেন না? 2019 সাল ভারতের জাতীয় দলের কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন পদত্যাগ করলেন। ভারত তখন কোচ খুঁজছে। রোজারিও মিকেল তখন নিজেই জানিয়েছিলেন ভারতে গিয়ে আলোচনায় বসবেন। শেষ পর্যন্ত ভারত অন্য কাউকে নিল, কিন্তু এই ঘটনা একটা কথা প্রমাণ করে, মিকেল এশিয়ার ফুটবলে আগ্রহী, নতুন চ্যালেঞ্জ ভালোবাসেন। 5টা কারণ কেন মিকেলকেই দরকার বাংলাদেশের। প্রথমত, খেলোয়াড়দের এক সুতোয় গাঁথতে পারেন। দ্বিতীয়ত, কম রিসোর্সে বেশি ফলাফল। মিশর যুব দলে ইউরোপের বড় তারকা ছিলেন না। তৃতীয়ত, এশিয়ান ফুটবলের অভিজ্ঞতা, আল হিলাল, আল ধাফরার কোচ ছিলেন। চতুর্থত, তার কৌশল, কাউন্টার অ্যাটাক, কম্প্যাক্ট রক্ষণ, দ্রুত ট্রানজিশন। এগুলো শেখানো যায়, বার্সেলোনার তিকি টাকা শেখানো যায় না, অন্তত এই 5 বছরে না। পঞ্চমত, তিনি নিজে থেকেই বাংলাদেশের কোচ হতে আগ্রহ দেখিয়েছেন। রোজারিও মিকেল দুটো দেশের হয়ে ইতিহাস তৈরি করেছেন। ব্রাজিলের 100 বছরের ক্ষত সারিয়েছেন, মিশরের 60 বছরের রেকর্ড ভেঙেছেন। 2019-এ ভারতে যেতে চেয়েছিলেন, আর এখন বাংলাদেশে সিভি পাঠিয়েছেন। বাংলাদেশের ফুটবলের সামনে মহা গুরুত্বপূর্ণ প্রশ্ন। একদিকে আছে পুরনো পথ, আরেকজন গড়পড়তা কোচ, আরও কয়েক বছর নষ্ট। অন্যদিকে আছেন মিকেল, একজন প্রমাণিত সিস্টেম বিল্ডার, যিনি কম সম্পদে অলৌকিক ঘটনা ঘটাতে জানেন। ফুটবলে বলা হয় সেরা 5টা সেকেন্ড বলের জন্য অপেক্ষা করে না, বাফুফেকে সিদ্ধান্ত নিতে হবে এখনই। রহমান পেয়ার, স্টার প্লে। হামজা চৌধুরী, লেস্টারে খেলা এই তারকার নাম কাটা পড়তে পারে এই সিজনে, কিন্তু তার পরবর্তী ডেস্টিনেশন হতে পারে শেফিল্ড ইউনাইটেড। 28 বছর বয়সী এই তারকা হামজা চৌধুরী, এদের নাম বিক্রি করেই কিন্তু চলছে লেস্টার সিটি। কিন্তু চ্যাম্পিয়নশিপ লিগে খেলা শেফিল্ড ইউনাইটেড ফক্সদের ডেরা থেকে 3 তারকা উড়িয়ে এবার নিয়ে আসতে চাইছে নিজেদের ডেরায়। লেস্টারের অলিগলি যেন বড্ড আপন। বাংলাদেশের ফুটবলে প্রাণ ফেরানো হামজা দেওয়ান চৌধুরীর এই শহর, এই পথ জড়িয়ে আছে হামজার শৈশবের সাথে। কিং পাওয়ার স্টেডিয়ামের আশপাশে ঘুরে ঘুরে স্বপ্ন দেখা, নীল জার্সি গায়ে মাঠে নামার সেই অদম্য ইচ্ছা। লেস্টার সিটির একাডেমি থেকে উঠে আসা এক উজ্জ্বল প্রতিভা, মাঝ মাঠের যোদ্ধা, যে ট্যাকেলে প্রাণ ঢেলে দিত, বল কেড়ে নিয়ে আক্রমণে উঠে যেত। একসময় মনে হতো এই ছেলে হয়তো ক্লাবের ভবিষ্যৎ হয়ে উঠবে। ফ্যানরা তার নামে গান বাজত, তার লড়াইয়ে উদ্বেলিত হতো গ্যালারি। কিন্তু ফুটবলের গল্প তো কখনোই সোজা পথে হাঁটে না। হামজা লেস্টার দুই পক্ষই হাঁটছিল একই পথে, তবে সেখানে বাদ সাজল ক্লাবের অবনমন আর তার সাথে ধেয়ে আসা আর্থিক ধাক্কা। সামার ট্রান্সফার উইন্ডোতে ক্লাব ছাড়ছে বেশিরভাগ ফুটবলার, যাদের কেউ আছেন লোনে, কারো শেষ হচ্ছে চুক্তি, আবার কাউকে লোনে ছাড়ার পরিকল্পনা করছে লেস্টার কর্তৃপক্ষ। তবে ক্লাবের বেতন কমাতে আর লোনের বোঝা থেকে মুক্তি পেতে কিছু দামি খেলোয়াড় বিক্রির পরিকল্পনাও করেছে লেস্টার। এই পরিকল্পনার শুরুতেই আছে হামজার নাম, কেননা ট্রান্সফার মার্কেট বলছে বর্তমানে হামজার দাম 5 মিলিয়ন ইউরো। তাকে বিক্রি করতে পারলে আর্থিক দিক থেকে বেশ এগিয়ে যাবে লেস্টার সিটি। সেই সুযোগ নিতে আবার মুখিয়ে শেফিল্ড ইউনাইটেড। তাদের জার্সিতে লোনে খেলা হামজা চৌধুরী ক্লাবটির প্রায়োরিটি লিস্টের শীর্ষে, কেননা লোনে খেলার সময় ক্লাবটির ম্যানেজার থেকে ভক্ত সবার মন জয় করেছিলেন বাংলার চৌধুরী সাহেব। তার সাথে হ্যারি শাউটার আর জর্ডান জেমসকেও কিনতে চায় ক্লাবটি, আর তার জন্য নিজেদের 2 ফুটবলারকেও বিক্রি করতে প্রস্তুত শেফিল্ড ইউনাইটেড।
হামজা চৌধুরী এখন একটা মোড়ের সামনে দাঁড়িয়ে, পেছনে লেস্টারের স্মৃতি, সাফল্যের মুহূর্ত, হতাশার গল্প, আর সামনে অজানা একটা রাস্তা। সেই রাস্তা গিয়ে থামতে পারে শেফিল্ড ইউনাইটেডে কিংবা একেবারে নতুন কোনো ঠিকানায়। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। পটুয়াখালীর প্রধান দুইটি খেলার মাঠই বেহাল, স্থবির হয়ে পড়েছে জেলার ক্রীড়াঙ্গন। এর মধ্যে শুরু হয়েছে নতুন করেই ক্রীড়ার প্রতিযোগিতা, তবে মাঠ সংকটে এই আসর নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। পটুয়াখালী থেকে আব্দুল সালাম আরিফের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালী স্টেডিয়াম আর জেলা ক্রীড়া সংস্থার ডিডিএস মাঠ, পুরো জেলার ক্রীড়াবিদদের ভরসা এখন এই দুই মাঠ। বিগত সরকারের সময়ে উন্নয়ন প্রকল্পের আওতায় একসঙ্গে শুরু হয় এই দুই মাঠের কাজ। গ্যালারি, অবকাঠামো সবই নির্মাণ হয়েছে, কিন্তু নির্ধারিত সময়েও শেষ হয়নি মাঠের কাজ। ফলে এখন প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে মাঠ দুটি। এই পরিস্থিতিতে নিয়মিত অনুশীলন ও খেলাধুলা করতে না পেরে একরকম অলস সময় পার করছে জেলার খেলোয়াড়রা। শুরু হয়েছে নতুন কুড়ি প্রতিযোগিতা, কিন্তু মাঠ অনুপযোগী থাকায় আয়োজন নিয়েও তৈরি হয়েছে জটিলতা। ক্রিকেট হচ্ছে ইনডোরে, ফুটবলটা কোনো রকম চলছে অনুপযোগী মাঠে, জানিয়ে ক্ষোভ ক্রীড়া সংশ্লিষ্টদের। মাঠ নাই তো সাধারণ খেলাধুলা তো বাইরে ঘুরতে আছে, মাঠ ঠিক থাকলে খেলোয়াড় আছে, খেলতে পারবে। স্কুল কলেজের ছেলেপান যারা বিভিন্ন টিমে খেলে এবং ইন্টার স্কুল হইতে শুরু করে বিভিন্ন জায়গায় খেলে, ওই খেলাধুলা পটুয়াখালীতে পিছিয়ে আছে। আমরা খেলি কিন্তু টেন হিসেবে আমাদের খেলতে হয়, যার ফলে পাইপলাইন থেকে আমরা কোনো সেরকম প্লেয়ার বের করতে পারছি না। জেলা প্রশাসন বলছে ডিডিএস মাঠ ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান হস্তান্তর করেছে। মাঠ খেলার উপযোগী কিনা তা যাচাই করা হবে। এখানের মাঠটি খেলার জন্য কতটুকু উপযোগী, এটার জন্য একটা কমিটি করে সেখানে যাবে। মাঠে যদি কোনো ধরনের কার্যক্রম করার প্রয়োজন হয়, একেবারে যে কোনো মেরামতের ইস্যুস থাকে, ওটা করে নেওয়া হবে। এটা একটা বিষয়। আর আপনার স্টেডিয়াম এটা হলো যে মেয়াদটা জুন পর্যন্ত, এটা কার্যক্রম চলমান। তবে নতুন করে দেখা দিয়েছে আরেক জটিলতা। ডিডিএস মাঠের একটি অংশ দখল করে নিয়েছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। ফলে প্রশ্ন উঠছে, সংস্কার শেষে মাঠে কি আদৌ ফিরবে খেলা, নাকি দখল আর অব্যবস্থাপনায় মাঠ থাকবে খেলোয়াড়দের ধরাছোঁয়ার বাইরে? তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। মামুনুল ইসলাম বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল এক নক্ষত্র। টানা ৩০ বছর তিনি খেলেছেন জাতীয় দলে এবং খেলেছেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য ইন্টারন্যাশনাল লেভেলে। ৩০ বছর পরে তিনি টানলেন ক্যারিয়ারের ইতি, কিন্তু বিদায়ের মঞ্চেও তিনি ভবিষ্যৎ নিয়েই ভেবেছেন। মামুনুল ইসলাম দেশের ফুটবলের এক অনন্য নাম। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন আগেই। ঘরোয়া ফুটবলে খেলছেন ফর্টিজ এফসির হয়ে। ৬টি ফেডারেশন কাপ, ৬টি লিগ শিরোপা, ইন্ডিপেন্ডেন্ট কাপ সহ ঘরোয়া ফুটবলের প্রায় সব বড় ট্রফি জয়ের অভিজ্ঞতা আছে মামুনুলের। আন্তর্জাতিক অঙ্গনেও বিচরণ কম নয় তার। এসএ গেমসে স্বর্ণজয়, বিদেশের মাটিতে অ্যাথলেটিকো কলকাতার হয়ে শিরোপা জিতেছেন ভারতের সবচেয়ে বড় লিগ শিরোপা। সব মিলিয়ে লাল সবুজের ফুটবলে ২ যুগেরও বেশি সময় কাটিয়ে এখন বিদায় বেলায়। সাব চ্যাম্পিয়নশিপ জিততে না পারার আক্ষেপটা রয়ে গেল তার হৃদয়ের কোণে। বাইরের ক্লাবও চ্যাম্পিয়নশিপ অর্জন আছে, বাট প্লেইং টাইমটা না পাওয়াটা আসলে এটা অনেক বড় আক্ষেপ। আর সাব ফুটবল চ্যাম্পিয়ন না হওয়াটা, এই দুইটা আক্ষেপ সারা জীবন থাকবে। ফুটবল দিয়ে সব কিছু পেয়েছি, তাহলে ফুটবল ছাড়া তো আমার জন্য আরও বেশি কষ্টের। আক্ষেপ তো আছে, কিছু তো আক্ষেপ ক্লাবগুলির প্রতি থাকে। আপনি যখন এক একটা ক্লাবকে এতগুলি শিরোপা দিবেন, এতটা পাশে থাকবেন, যখন এক একটা ক্লাব আপনাকে মুখ ফিরিয়ে নেবে, তখন আপনার তো আক্ষেপ থাকবে। আক্ষেপ ছাপিয়ে আছে মধুর স্মৃতিও, যা মনে পড়লে হৃদয়ে এখনও দোলা লাগে মামুনুলের। এই যেমন এশিয়ান গেমসে ২৮ বছর পর কোনো এক ম্যাচে জয়, যা বাংলাদেশের ফুটবলে হয়ে আছে বিশেষ এক অধ্যায়। সবাই চায় দেশের ফ্ল্যাগটা বুকে থাকুক, জার্সিটা গায়ে থাকুক, সারা জীবন খেলি। এটা পসিবল না। দেশের হয়ে 15 বছর খেলা, আপনারা ভালো জানেন, ইটস নট ইজি। 6 বছর ক্যাপ্টেন্সি করা, দেশের থেকে যে সম্মানটুকু আশা করেছিলাম, সে সম্মানটুকু লাস্ট বিদায়ের সময় পাই নাই। মাঠের লড়াই শেষ হলেও ফুটবল থেকে সরে যাচ্ছেন না মামুনুল, বরং নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন প্রজন্মের ফুটবলার গড়ে তুলতে চান তিনি। তার বিশ্বাস, সঠিক সুযোগ সুবিধা পেলে দেশ আবারও পাবে নতুন কোনো তারকা মামুনুলকে। আপনারা সবাই জানেন আমার লাইসেন্সদারি কোর্স আছে, কোচিং করানো সার্টিফিকেট আছে। ওনারা যদি মনে করে ম্যানেজমেন্টের সঙ্গে ম্যানেজমেন্টে, ওনারা যদি মনে করে কোচিং ক্যারিয়ার।
ফর্টিজ এফসি আয়োজিত বিদায়ী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক শাহাদত হোসেন। তিনি মামুনুলের অবসর পরবর্তী সময়ে ফুটবলার তৈরির কাজে আত্মনিয়োগের পরামর্শ দেন। বাইচুং ভুটিয়ার মতো প্লেয়ার উনি কিন্তু 13-14টার মতো একাডেমি রান করছে। তো আমি আশা করি মামুন ভাইয়ের মাধ্যমে এরকম 13-14টা না হোক, অ্যাটলিস্ট 3-4টা একাডেমি শুরু হোক। শুক্রবার রহমতগঞ্জের ম্যাচ দিয়ে মাঠের খেলা থেকে বিদায় নেবেন মামুনুল ইসলাম, যার মধ্য দিয়ে হবে একটি অধ্যায়ের সমাপ্তি। তবে এই সমাপ্তির মধ্য দিয়েই শুরু হবে নতুন আর এক যাত্রার, যেখানে এই মামুনুলের হাত ধরেই তৈরি হবে আগামীর মামুনুল। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো প্রতিদিন ঠিক দুপুর 1:30 আর রাত 10টায়। টিল দেন স্টোরি স্টার প্লে।